ভেঙে দেয়া হলো তৃণমূলের শিক্ষক সেলের যাবতীয় কমিটি। সোশ্যাল মিডিয়া এই নিয়ে পোস্ট করেছে তৃণমূল। বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবেন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, দেখো, সোশ্যাল মিডিয়া আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে যে তৃণমূল কংগ্রেসের শিক্ষক সেলের যাবতীয় কমিটি সেটা আজ থেকে বিলুপ্ত করা হচ্ছে বা ভেঙে দেওয়া হচ্ছে, এবং সেটা বলা হয়েছে ওয়েবকুপা অর্থাৎ কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সমিতি এবং প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের যাবতীয় দলের যে শিক্ষক সংগঠন আছে তার যে রাজ্য কমিটি এবং জেলা কমিটি বিলুপ্ত করা হচ্ছে। এবং এটা স্পষ্ট করা হয়েছে যে সাংগঠনিক রদবদল হবে এবং পুজোর পর, উৎসবের পর সেই ব্যাপারে সিদ্ধান্ত ঘোষণা করা হবে। তুমি জানো যে ওয়েবকুপার সভাপতি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এবং একাধিক কমিটি রয়েছে, জেলা কমিটি আছে, রাজ্য কমিটি আছে, কলেজ বিশ্ববিদ্যালয় থেকে স্কুল শিক্ষক, প্রাথমিক মাধ্যমিক দলের যে যাবতীয় শিক্ষক সংগঠন রয়েছে সেই শিক্ষক সংগঠনের সমস্ত কমিটি ভেঙে দেওয়া হয়েছে। একেবারে ভোটের আগে উৎসবের আবহে সাক্ষাৎ জল্পনা তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ শোভন চট্টোপাধ্যায়। দলের কাজে আগ্রহী জানিয়ে এলাম অভিষেককে। অভিষেকের সঙ্গে দীর্ঘ সাক্ষাৎ হয়েছে, আমি মুগ্ধ। তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গে আপনার বৈঠক হয়েছে, কি বৈঠক হলো এবং বৈঠকের ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? তৃণমূল শীর্ষ নেতৃত্ব হচ্ছে আমার ছোট ভাই, মানে যে পরিবারেই সন্তান, সেটা হলো অভিষেক ব্যানার্জি। তার সঙ্গে আজকে দুর্গাপুজোর চতুর্থীর দিন আমি গেছিলাম ওর সঙ্গে সময় করে, যে তার শারদোৎসবের প্রাককালে সেই জায়গায় দাঁড়িয়ে ওর সঙ্গে একটা সাক্ষাৎকার, দীর্ঘক্ষণের বহু আলোচনা এবং বহু ক্ষেত্রেই নিজস্ব মতের আদান প্রদান হলো। আমি নিজে খুব মুগ্ধ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার আলোচনায় বৈশাখী বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন? হ্যাঁ, আমরা তিনজনেই ছিলাম। আর এমনি আপনার তৃণমূলে ফেরা নিয়ে কোনো আলোচনা হলো বা কোনো বক্তব্য আপনি বললেন? দেখুন, এটা সামগ্রিক ভাবে তো মমতাদি অভিষেক সিদ্ধান্ত নেবে। আজকে অভিষেকের সঙ্গে দেখা করে বুঝেছি যে নির্দিষ্ট সময় যেভাবে, যখন যেভাবে আমাকে কাজে লাগাবে সেই ভাবেই কিন্তু আমি কাজ করতে আগ্রহী, সেটা নিশ্চয়ই আমি ব্যক্ত করেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেটা জানিয়েছেন? হ্যাঁ, তো অনেক আগেই বলেছি যে শোভন চট্টোপাধ্যায় তিনি একদম একটা পলিটিক্যাল মানুষ, অভিজ্ঞ রাজনীতিবিদ, এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় তিনিও যথেষ্ট ফলে তারা যদি তৃণমূল কংগ্রেসে আবার অ্যাক্টিভ হতে চান, তো শোভনদার সঙ্গে তো আমাদের ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো। সেটা যদি এক দলের আনুষ্ঠানিক সম্পর্কে পরিণত হয় তাহলে সেটা আরো ভালো। সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে সৌজন্যের বৈঠকটাও হয়েছে সে তো খুবই ভালো কথা। আজকের বৈঠক, শোভনদা বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয়েছেন এবং তিনি আগ্রহ প্রকাশ করেছেন তৃণমূলে, এবং যা পরিস্থিতি তাতে পুজোর পরে বিষয়ে সিদ্ধান্ত হবে। আপনি কি বলবেন? আপনিও ছিলেন সেই বৈঠক, উনি জানালেন। হ্যাঁ, নিশ্চয়ই এটা একটা, আমি বলবো যে আমার কাছে এটা শ্রেষ্ঠ শারদ উপহার। আমি দিদির যেমন একদিকে শোভনের প্রতি ভালোবাসা, অ্যাফেকশন, কনসার্ন দেখেছি, আমি কোনোদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোভন চ্যাটার্জির এরকম মুখোমুখি দেখা বা আলাপচারিতা তো কখনো শুনিনি। আজকে যখন এই দুজন মানুষের প্রথম যে মিটিং পয়েন্টটা আমি বলবো, তাতে যে ওয়ার্মথ, যে আন্তরিকতা আমি দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওর প্রতি বর্ষণ করেছে, আমার মনে হয়েছে যে এই দিনটা আমার কাছে এবছরে খুব বড় একটা স্মরণীয় একটা মুহূর্ত হয়ে থাকলো। আপনার কি মনে হয় যে এই বৈঠকের পরে শোভনদা তৃণমূলে ফেরাটা একদম নিশ্চিত হলো, শিলমোহর পড়লো? দেখো, শোভনদা তো তৃণমূলেরই পরিবারের একজন সদস্য। মধ্যিখানে 7-8টা বছর হয়তো ও অত সরাসরি দল করেনি, কিন্তু দলের কর্মী
হিসেবে ও নিজেকে সবসময় একজন গর্বিত কর্মী হিসেবে দেখে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার রাজনৈতিক হাতেখড়ি এবং যার সঙ্গে অভিষেকেরও দীর্ঘদিনের সম্পর্ক। বীরভূমে তৃণমূল কর্মীকে দেখা যাচ্ছে কার্তুজ গুনতে, 20টি কার্তুজ তিনি গুনছেন। তার নাম দোলন শেখ, তৃণমূল কর্মী। ভাইরাল হওয়া সেই ভিডিও দেখুন। যা আছে যে কোটা তুই তোকে সেই কোটা ঠিক আছে, কিন্তু এই কোটা পূর্বানে বাক্স, আর আমি যে কোটা দিয়েছি 24টা, সেটা কোটা আছে এখন। আমি কথা বলে নিয়েছি, ফোনে কথা বলবো, আমি বলে নিয়েছি, কিন্তু এখনো কাছে আছে। আমার কোটা নয়, এই কোটা হচ্ছে পূর্বানে বাক্স কোটা দিয়া, যেটা 3। হ্যাঁ, তুই দেখলে 2 3 3 আর 3 6 6 আর 3 9 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 20টার ওই মেশিনে বলে দুটো লোক 3 করে কটা আছে যা আছে কি জানে আমার কোটা কোনো পাই না, মানে আমি যে কোটা বলছি ফোনে সাইজ পাই না। যেটা বলেছে সেটা দিয়ে যাবে, যা আছে যেখানে যা ভরা ছিল সেই কোটাই ওখানে যা আছে বাইক। একেবারে এক এক করে 20খানা দেখে বুঝে গুনে নিচ্ছেন তৃণমূল কর্মী। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও ভাইরাল হয়েছে, এবং এই ভিডিও ভাইরাল হতেই পলাতক ওই তৃণমূল কর্মী। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর, কি কারণে এত কার্তুজ হাতে দেখা গেল ওই তৃণমূল কর্মীকে? শুধু হাতে নয়, একেবারে গুনে গুনে দেখে নিচ্ছেন যে কটা রয়েছে, 20টা কার্তুজ গুনছেন। দেখো, নানুর বিধানসভার যে এই 500 পঞ্চায়েত, এটা উপদ্রুত এলাকা বলা যায়। কারণ এখানে আমরা দেখেছি প্রতিবার যখন ভোট আসে সেখানে ঝামেলা হয়, এবং রীতিমতো গোলাগুলি। একটা টাইম হচ্ছে এই এলাকাতে পুলিশ ঢুকতে ভয় পেত, রীতিমতো গোলাগুলি হতো, একাধিক জনের মৃত্যু হয়েছে সেই গোলাগুলিতে। এবং এই যে দোলন শেখ হচ্ছে খুব পুরনো তৃণমূল কর্মী, এবং এই এলাকায় তার দাপট রয়েছে। মূলত তার পরিচয় হচ্ছে একজন বালি মাফিয়া হিসাবে, এবং এই যে অজয় নদীর যে বালি, বেশ কয়েকটা বেআইনি ঘাট এই দোলন কিন্তু চালাতো, এবং দোলন সেখান থেকেই তার উৎপত্তি। এবং তার একদিকে যেমন সে বালি মাফিয়া, অন্যদিকে সে একজন মানে তার যে সন্ত্রাসী কাজকর্ম, তাতে মানুষ রীতিমতো ভয়ে থাকতো। এবং যে ভাইরাল ভিডিও হচ্ছে সেখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি দোলন গুনে গুনে 20টা যে কার্তুজ নিচ্ছে, কার্তুজগুলো 303 কার্তুজ, মূলত 1 নলা এবং 2 নলা যে বন্দুক তাতে ইউজ করা হয়। এবং এই তার পাশাপাশি সে 20টা যেমন গুনে নিচ্ছে, সে বলছে যে সে আরও 24টার অর্ডার দিয়েছে, কিন্তু সেই 24টা এখনও পায়নি। তার মানে 20 আর এদিকে 24, প্রায় 44টা কার্তুজের সে কথা বলছে। তাই এখানে একটা জিনিস খুব পরিষ্কার, যে এই কার্তুজ আসছে কোথায়, তৈরি হচ্ছে কোথায়, আসছে কোথায়, কিভাবে এই প্রকাশ্য রাস্তার ওপর দাঁড়িয়ে সে পুরো গুনছে। আমরা পাশে যদি দেখি আশেপাশে গ্রামবাসীরা ঘুরে বেড়াচ্ছে, তার মানে কারোর ক্ষমতা পর্যন্ত নেই যে কিছু বলার। এবং তাদের এতটাই দাপট সেখানে যে প্রকাশ্য রাস্তার মধ্যে দিনের বেলায় দাঁড়িয়ে সে তার কার্তুজ গুনে নিচ্ছে। এবং এই দোলনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বোলপুর থানায়, খুন সহ লুটপাট, মারপিট, ঝামেলা, বিভিন্ন অভিযোগ তার এখানে রয়েছে। এবং পুলিশ যেটা জানাচ্ছে যে তাদের একটি অভিযোগের ভিত্তিতে দোলন কিন্তু গত কয়েক মাস ধরেই সে পলাতক রয়েছে। তার মধ্যে এই ভাইরাল ভিডিও আসার পরই তারা আবার নতুন করে তদন্ত শুরু করেছে, এবং তারা দেখতে চাইছে যে এই ভিডিওটি কতদিনের পুরনো, এবং দোলন কিভাবে জড়িয়ে রয়েছে, এই গুলি কোথা থেকে পেলো, সেই পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। এবং এর আগে আমরা যদি দেখি যে যতবার ভোট এগিয়ে আসছে ততবারই এই ধরনের ঘটনা ঘটে। এবং মূলত এর আগে পুলিশ যখন ধরে, মূলত ঝাড়খণ্ড থেকে একটা করিডোর রয়েছে যেটা বোলপুর হয়ে একদম নানুর হয়ে সেটা বর্ধমানের দিকে যাচ্ছে, এবং এই করিডোরের মাধ্যমে একাধিকবার আগ্নেয়াস্ত্র পাচার করার সময় ধরা পড়েছে পুলিশের হাতে। তাই এই যে দোলন শেখ, তার বিরুদ্ধে যে অভিযোগ বা যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখান থেকে একটা জিনিস খুব পরিষ্কার, যে প্রকাশ্য এইভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে, কার্তুজ নিয়ে যেভাবে ঘুরছে, তাতে রীতিমতো সেখানে আতঙ্কের পরিবেশ, এবং রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বীরভূমে।